আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে কথা বলবো। আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের সংখ্যা পদ্ধতিতে টোটাল আমরা 4 ধরনের সংখ্যা রয়েছে বা 4 ধরনের সংখ্যা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, একটা হচ্ছে অক্টাল, একটা হলো হেক্সাডেসিমাল, আর একটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তো এই সংখ্যাগুলোকে তার সমতুল্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা সম্ভব। অর্থাৎ আমরা একটা সংখ্যাকে তার সমতুল্য 4টা সংখ্যা পদ্ধতিতে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা আজকে যেটা দেখব প্রথমে সেটা হচ্ছে যে একটা সংখ্যাকে, একটা ডেসিমাল নাম্বারকে কিভাবে আমরা বাইনারিতে কিভাবে নিয়ে যেতে পারি, অক্টালে কিভাবে নিয়ে যেতে পারি, আর একটা দেখবো সেটা হচ্ছে হেক্সাডেসিমালে কিভাবে নিয়ে যেতে পারি। আমরা এই নিয়মটা প্রথমে শিখবো। আমরা দেখি কিভাবে ডেসিমাল সংখ্যাকে আমরা অক্টাল, বাইনারি এবং হেক্সাডেসিমালে নিয়ে যেতে পারি। মনে রাখতে হবে যে আমরা যে নিয়মটা দেখবো এই নিয়মটাতে মোটামুটি আমাদের 3টা রূপান্তর আমরা এখানে করতে পারবো। অর্থাৎ আমরা যে নিয়মটা দেখবো, ধরে নাও আমরা একটা নিয়ম দেখি, সেটা হচ্ছে যে অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারি, অক্টাল থেকে আমরা ডেসিমেল থেকে আমরা অক্টালে এই সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে চাই। তো ডেসিমেল থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তরের যে নিয়মটা সেটা হচ্ছে অন্যান্য সকল নিয়মের ক্ষেত্রেও এই কথাটা সত্য হবে, বা নিয়মগুলো একই রকম, শুধুমাত্র ভিত্তির পরিবর্তন হতে পারে। তো ডেসিমেল থেকে অক্টালে যদি আমরা যেতে চাই, সেক্ষেত্রে ধরে নাও আমরা একটা ডেসিমেল সংখ্যা যদি ধরে নিই, একটা ডেসিমেল সংখ্যা ধরে নাও 16.25। ঠিক আছে, এটা একটা ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তো নিয়মটা হচ্ছে যে কোনো পূর্ণ ডেসিমেল সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিয়ে যাব, তখন অক্টাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি, সেই ভিত্তি দিয়ে ডেসিমেল সংখ্যাটার পূর্ণ সংখ্যাটাকে আমরা ভাগ করব। ভাগ করে ভাগশেষগুলোকে অবশ্যই আমরা সাজিয়ে রাখবো। এবং এভাবে যখন ভাগ করতে করতে ভাগফলটা শূন্য হয়ে আসবে, অর্থাৎ ভাগফল যখন 0 হবে, তখন আমরা ভাগ করা বন্ধ করব এবং ভাগশেষ যেগুলোকে সাজিয়ে রাখছিলাম সেগুলোকে আমরা নিচ থেকে উপরে যদি সাজিয়ে লিখি, তাহলেই সেই সংখ্যাটার, অর্থাৎ সেই ডেসিমেল সংখ্যাটার সমতুল্য অক্টাল সংখ্যা পাওয়া যাবে। আমরা যদি ম্যাথমেটিক্যাল প্রমাণটা দেখি বা ম্যাথমেটিক্যাল ইলাস্ট্রেশনটা দেখি, তাহলে দেখো যে মনে করো 16, তাই না? 16 হচ্ছে আমাদের প্রথম, এটা পূর্ণ সংখ্যা, তাকে আমরা অক্টালে রূপান্তর করতে চাই। সেক্ষেত্রে আমরা কি করব, অক্টালের 8 দিয়ে 16কে আমরা ভাগ করব। তাহলে 16 2 হচ্ছে 8, 8 2 হচ্ছে 16, ভাগশেষ হলো 0। ঠিক আছে? তারপরে দেখো, এখন আমি বলেছিলাম যে ভাগফল যেটা, সেটাখানে আমরা শূন্য নিয়ে আসবো। দেখো 2কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে আমরা এখানে শূন্য বসিয়ে দিলাম এবং 2 এখানে লিখলাম। তাহলে দেখো এখানে আমাদের ভাগফলটা শূন্য হয়ে আসছে, অর্থাৎ আমরা আমাদের এই ভাগ করার যে প্রসেসটা এখানে আমাদের শেষ হলো। এরপর আমি বলেছিলাম যে ভাগশেষ যেগুলোকে আমরা সাজিয়ে রাখছিলাম সেগুলোকে আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখব। এখন যদি আমরা নিচ থেকে উপরে সাজিয়ে লিখি তাহলে কত হয়? তাহলে 16 এর জন্য আমরা কি কি পেলাম? 16 ডেসিমেল সংখ্যাটার জন্য আমরা পেলাম সমতুল্য অক্টাল মান 20। তাহলে এটাই হচ্ছে 16 এর সমতুল্য অক্টাল মান। ঠিক আছে? তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এই নিয়মটা ফলো করতে পারি। এবার আসো ভগ্নাংশের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশ হচ্ছে আমার 0.25। তাহলে 0.25 কে আমরা কি করব এবার? যখন ভগ্নাংশকে আমরা অক্টালে রূপান্তর করছি, ডেসিমেল ভগ্নাংশকে, সেক্ষেত্রে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতির যে ভিত্তি আছে 8, সেটা দিয়ে এটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করো। তাহলে 8 8 5 হচ্ছে 40, 7 হচ্ছে 4, 8 2 16, 8 2 হচ্ছে 20। অর্থাৎ কত হচ্ছে তাহলে? একটু আমরা ঠিক করে লিখে নিই। তাহলে হচ্ছে 2.00 হচ্ছে, তাই না? তো এটা এখানে এই নিয়মটা হচ্ছে, যখন আমরা গুণফল পেলাম, এই গুণফলের যে পূর্ণ সংখ্যা সেটাকে আমাদের আলাদা করে রাখতে হবে। এবং দশমিকের পরে যদি, সবসময় দশমিকের পরে যদি 0 চলে আসে, তাহলে আমরা আর গুণ করব না, আমাদের গুণফল এখানে শেষ, বা আমাদের গুণ করার প্রক্রিয়াটা এখানে শেষ হবে। যদি এখানে দশমিকের পরে শূন্য শূন্য না এসে অন্য কোনো সংখ্যা থাকতো, অর্থাৎ ফ্র্যাকশন মান যদি থেকে যেত, তাহলে আমাদের আবার ওই ফ্র্যাকশন মানটাকে 8 দিয়ে গুণ করতে হতো। তো আমরা সেই নিয়মটা একটু পরে দেখছি। আপাতত এটা শেষ করি। তাহলে 2.00, তাহলে আমরা এখানে 2 সংখ্যাটাকে আলাদা করে ফেললাম, পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে ফেললাম। তাহলে আমাদের 0.25, এই ডেসিমেল ভ্যালুটার জন্য অক্টাল ভ্যালু কত পাচ্ছি তাহলে? 0.2। যেহেতু এটা ভগ্নাংশ, এই জন্য 0.2। তাহলে দেখতে পাচ্ছি আমরা 16-র জন্য আমরা এটা পেলাম, 0.25 এর জন্য এটুকু পেলাম, তাই না? তাহলে আমরা এখন কি করব? অতএব আমাদের উত্তর হচ্ছে 16.25
25 বা 16.25 এই ডেসিমেল সংখ্যাটার জন্য আমাদের সম্ভাব্য বা সমতুল্য অক্টাল মান হচ্ছে 20.2। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর এই অঙ্কটার ক্ষেত্রে। আমরা একটা কাজ করি, আরেকটা অঙ্ক দেখি। এবার ধরে নাও ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। ডেসিমেল থেকে আমরা একটা হেক্সাডেসিমেলে যাব। তাহলে ডেসিমেলে আমরা সংখ্যা যদি একটা বিবেচনা করি, ধরে নাও হচ্ছে কত ধরবো, 69 ধরলাম, 69.31। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা, এটাকে আমরা ধরে নাও হেক্সাডেসিমেলে নিয়ে যাব, অর্থাৎ হেক্সাডেসিমেলে তার সমতুল্য মানটা বের করব। তাহলে আগের মতো আমরা গুণ করব এবং ভাগ করব। পূর্ণ সংখ্যা যেটা 69 বা 69কে আমরা 16 দিয়ে ভাগ করি। তাহলে 16 5 হচ্ছে 80 যদি হয়, তাহলে 16 আর 4 হচ্ছে 64, ভাগশেষ কত, ভাগশেষ হলো 5। এখন দেখো 4কে তো 16 দিয়ে ভাগ যায় না, এই জন্য আমরা এখানে 0 নিয়ে নিলাম এবং ভাগশেষ হিসেবে 0 রেখে দিলাম। তাহলে এটাকে আবার আগের মতোই নিচ থেকে উপরে সাজাও। তাহলে পাচ্ছি কত আমরা, 69। এই ডেসিমেল সংখ্যাটার সমতুল্য হেক্সাডেসিমেল মান তাহলে পাচ্ছি আমরা 45। এটা হচ্ছে তার হেক্সাডেসিমেল মান। ঠিক আছে, এরপরে আমরা চলে আসি পরের অংশটুকুর জন্য। পরের অংশটুকুতে আমাদের আছে 0.31। 0.31 এটাকে আমরা কি করব, আগের মতোই 16 দিয়ে গুণ করব। তাহলে কত হয়, 16 আর 1 হচ্ছে 16, 6 হাতে আছে 1, 16 আর 3 হচ্ছে 48, আর 1 হচ্ছে 49। তাহলে দশমিক হচ্ছে 4-এর পরে। দেখো এখানে যে সংখ্যাটা আসলো আমাদের 4.96, এখান থেকে আমরা 4কে আলাদা করে নিব। যেহেতু দশমিকের পরে 00 আসেনি, এই কারণে 0.96কে আমরা এখন 16 দিয়ে আবার গুণ করব। এইভাবে যে পর্যন্ত দশমিকের পরে 00 আসবে না, সেই পর্যন্ত আমাদের গুণ করতেই থাকতে হবে। তাহলে এবার গুণ করলে কি হবে, 16 আর 6 হচ্ছে তোমার 96, তাই না, হাতে আছে 9। 16 আর 9 গুণ করলে কত হয়, তোমরা চাইলে এটা ক্যালকুলেটরে খুব দ্রুত করে ফেলতে পারো। যেহেতু আমার এই মুহূর্তে ক্যালকুলেটর নেই, আমি তাহলে এখানে গুণ করি। 16কে 9 দিয়ে গুণ করো, 9 54, হাতে আছে 5, 9 আর 1 9, 5 হলো 144। আচ্ছা, তাহলে আমাদের 16 আর 6 96 প্লাস হলো 9, তাহলে কত হয়, 3 5 1, তাহলে 153। 153। তাহলে এখানে দশমিকটা কোথায় বসবে, 15 এর পরে। এখানে দেখো আমাদের দশমিকের আগে কত আছে, 15 আছে বা 15 আছে, তাহলে আমরা এটাকে 15কে আলাদা করে ফেললাম। ঠিক আছে, যেহেতু দশমিকের পরে 00 আসেনি, তাহলে আমাকে কি করতে হবে, 0.36 দিয়ে 0.36কে আবার 16 দিয়ে গুণ করতে হবে। আবার আগের মতোই তাহলে হিসাব করি আমরা। 16 আর 6 হচ্ছে 16 আর 6 হলো তোমার 96, 6 হাতে আছে 9, 16 3 হচ্ছে 48, আর 9 হচ্ছে 57। তাহলে এবার দশমিকটা কোথায় বসবে, 5-এর পরে। তাহলে এবার আলাদা করলাম হচ্ছে 5। ঠিক আছে, এখন দেখো আমরা 3 বার গুণ করলাম। 3 বার গুণ করার পর দেখা যাচ্ছে যে আমাদের দশমিকের পরে 00 আসেনি, পূর্ণ সংখ্যা আসেনি। তাহলে আমরা আর গুণ করার দরকার নেই, আমরা 3 বার বা 4 বার সর্বোচ্চ দেখিয়ে এভাবে ডট ডট দিয়ে আমরা উত্তরটা লেখার চেষ্টা করি। তাহলে এবার তাহলে 0.31 এই সংখ্যাটার জন্য, এই ডেসিমেল সংখ্যাটার জন্য আমরা পাচ্ছি কি কি, এই সংখ্যাগুলোকে উপর থেকে নিচে সাজাও। ঠিক আছে, তাহলে পাচ্ছি আমরা 4। হেক্সাডেসিমেলে 15 মানে কত, আমরা জানি হেক্সাডেসিমেলে 15 মানে হচ্ছে f, তারপরে আসছে 5। তাহলে এটা হলো আমাদের হেক্সাডেসিমেল মানটা। তাহলে আগের মতো আমরা উত্তর লিখতে পারি 69.31 এই ডেসিমেল সংখ্যাটার জন্য
আমাদের সম্ভাব্য সমতুল্য মানটা পাচ্ছি। তাহলে আমরা 6, 9 এর জন্য পেলাম হচ্ছে 45 পয়েন্ট কত আছে, আর 0.31 এর জন্য পেলাম আমরা কত, 45F 4F5। তাহলে এভাবে আমরা যে কোনো ডেসিমেল সংখ্যাকে অক্টালে, হেক্সাডেসিমেলে অথবা একই পদ্ধতিতে বাইনারিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে, তোমরা বাসায় এই ধরনের অঙ্কগুলো একটু সমাধান করার চেষ্টা করবে। অর্থাৎ ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল যাওয়ার যে নিয়মটা আমরা দেখলাম, সব ক্ষেত্রে এই নিয়মটা একই রকম হবে, শুধু পরিবর্তন হবে ভিত্তিটাতে। যদি তুমি বাইনারিতে পাঠাও এই সংখ্যাটাকে, তাহলে আমাদের শুধুমাত্র 2 দিয়ে ভাগ করতে হবে এবং 2 দিয়ে গুণ করতে হবে, এবং বাকি যে প্রসেসটা আছে সব একই রকম। এখন যদি তোমার পরীক্ষায় শুধুমাত্র পূর্ণ সংখ্যাটাকে ডেসিমেল কোনো পূর্ণ সংখ্যাকে যদি পরীক্ষায় আসে যে ডেসিমেল কোনো সংখ্যাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করো, ডেসিমেল একটা পূর্ণ সংখ্যাকে যদি ডেসিমেলে প্রকাশ করতে বল, হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলে, সেক্ষেত্রে শুধুমাত্র আমরা কি করব, এই পূর্ণ সংখ্যার এই অংশটুকু দেখাবো। যদি ভগ্নাংশ থাকে শুধুমাত্র যে 0.31কে তুমি অক্টালে প্রকাশ করো বললো তোমাকে পরীক্ষায়, সেক্ষেত্রে তুমি কি করবে, তুমি শুধুমাত্র এই পূর্ণ সংখ্যার এই অংশটুকু, এই ভগ্নাংশের এই পার্টটুকু তুমি দেখাবে। ঠিক আছে, পার্ট বাই পার্ট। আর যদি পুরো সংখ্যাটা থাকে, ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা যদি একই অঙ্কে দুটাই থাকে, যদি থাকে পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ আছে, সেক্ষেত্রে আমরা পার্ট পার্ট করে এভাবে এবং এভাবে করে সবশেষে এভাবে উত্তরটা লিখতে পারি পরীক্ষায়।